করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন ৭৮৬ জন শনাক্ত নিয়ে মোট শনাক্তের সংখ্যা প্রায় ১১,০০০, আরও একজনের মৃত্যু। সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপি বললেন কাদের, শাটডাউন তুলে নেয় ভয়ঙ্কর পরিস্থিতির দিকে দেশ, মন্তব্য ফখরুলের। সবকিছু খুলে দেয় সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে পারে আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। দুর্যোগ হলেও খাদ্য ঘাটতির আশঙ্কা নেই বললেন খাদ্যমন্ত্রী। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন সত্ত্বেও প্রায় সব এলাকায় উপেক্ষিত সামাজিক দূরত্ব, হাটবাজার রাস্তাঘাটে মানুষ আর যানবাহনের অধিক্য। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদ, আপনাদের সাথে আছি এসএম তানবীর। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনায় নতুন সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৮৬ জন। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০,৯২৯ জনে। মঙ্গলবার কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৮৩ জন, আর ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯৩ জন। ফলে এ পর্যন্ত সারা দেশে মোট সুস্থ হয়েছেন ১,৪০৩ জন। গত ২৪ ঘন্টায় আমরা নমুনা সংগ্রহ করেছি ৬,১৮২টি এবং ২৪ ঘন্টায় পরীক্ষা হয়েছে ৫,৭১১টি। শনাক্ত হয়েছে ৭৮৬ জন এবং এ পর্যন্ত শনাক্ত ১০,৯২৯ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন একজন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১৮৩। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি। করোনার এই সংকটকালে বিএনপি মহাসচিব সরকারের ব্যর্থতার নামে মিথ্যাচার করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা কখনো জনগণের কথা বলেনি, পাশেও থাকেনি। তিনি আজ সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ করোনা সংকটকালেও কথায় কথায় সরকারের ব্যর্থতার বিষয় নিয়ে বিষোদ্গার করছেন, অথচ তারা কখনোই জনগণের রাজনীতি করেননি। দুর্যোগের সময়ও তারা সত্যিকার অর্থে জনগণের পাশে দাঁড়াতে পারেননি, বরং সরকারের সাফল্যকে বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। শাটডাউন তুলে নিয়ে সরকার দেশকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা মোকাবেলায় রাজনৈতিক সরকার আমলাতান্ত্রিক দৃষ্টিতে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন, যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না করেই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো খুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সিদ্ধান্তহীনতা, দুর্নীতি, জবাবদিহিতার অভাব করোনা সংকটকে আরও প্রকট করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। জাতি আজ এক মহাক্রান্তিকালের মুখোমুখি। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। কোভিড-১৯ মোকাবেলায় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সমন্বয়হীনতা, অদূরদর্শিতা, অদক্ষতা, অযোগ্যতা, সিদ্ধান্তহীনতা, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ও দ্বিধাদ্বন্দ্ব, দুর্নীতি, অস্বচ্ছতা, চরম ব্যবস্থাপনাগত ত্রুটি, জনগণের প্রতি জবাবদিহিতার প্রকট অভাব, এই সংকটকে আরো গভীর করেছে। করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো পূর্বাভাস নেই জানিয়ে সবকিছু খুলে দেওয়ার কারণে সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ জাহিদ মালিক। সচিবালয়ে করোনা টেকনিক্যাল কমিটির মিটিং শেষে ব্রিফিং এসব কথা বলেন তিনি। কোনো রোগী হাসপাতালে এসে যেন ফেরত না যায় সে বিষয়ে নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। দ্রুত সময়ে করোনা পরীক্ষার ফলাফল দেওয়ার পরামর্শ দেন জাহিদ মালিক। এখন মার্কেট খোলা হয়েছে, গার্মেন্টস খোলা হয়েছে, দোকানপাটের আনাগোনা বাড়ছে, কাজের সংক্রমণ যে একটু বৃদ্ধি পাবে এটা আমরা ধরেই নিতে পারি। আমাদেরকে যতটুকু সম্ভব এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদের যে কথা বলছে জীবন জীবিকা দুইটাই সাথে সাথে যাবে, কাজে সেইভাবেই এই কাজগুলো হয়ে যাচ্ছে। তা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করবে যাতে রোগী না বাড়ে,
আমাদের ম্যান্ডেট হলো রুগীগুলো যাতে সঠিক চিকিৎসা পায়, তাদের সঠিকভাবে রাখতে পারি এবং সংক্রমণ যাতে না বাড়ে সেই পরামর্শ দিতে পারি। হাওরের 90 ভাগ এবং সারা দেশের 25 ভাগ ধান কর্তন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এ সপ্তাহের মধ্যে হাওরের অবশিষ্ট 10 ভাগ এবং আগামী জুন মাসের মধ্যে সারা দেশে 100 ভাগ বোরো ধান কর্তন সম্পন্ন হবে বলে জানান কৃষিমন্ত্রী। বড় মৌসুমের উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করবে জানিয়ে করোনার ফলে দুর্যোগ হলেও দেশে খাদ্য ঘাটতির আশঙ্কা নেই বলে মনে করেন ডক্টর আব্দুর রাজ্জাক। আমরা যেভাবে কাজ করছি, বর্তমানে যে ফসল বুড়ো আমাদের প্রধান ফসল, প্রধান খাদ্য শস্য ধান, সেটি ফলন আশা করছি যে খুবই ভালো হবে। ইতিমধ্যে আমি বলেছি যে হাওরের 90 ভাগ ধান কাটা হয়েছে, কৃষকরা আশাতীতভাবে ফলন পেয়েছে এবং আমি মনে করছি সারা দেশেই এবার বোরো ধানের ফলন আশানুরূপের চেয়েও একটু বেশি হবে। আমরা যে টার্গেট করেছি তা অবশ্যই অতিক্রম করবে এবং এই ধান যদি কৃষকরা আগামী 15-20 দিনের মধ্যে ঘরে তুলতে পারে, দেশে কোনো খাদ্য সংকট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবারে করোনায় করণীয়। করোনা ভাইরাসের চিকিৎসা পদ্ধতি এবং প্রক্রিয়া নিয়ে আছে বিভিন্ন প্রশ্ন। কিভাবে করোনা চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়, ঔষধ সেবন এবং খাবার খাওয়ানো, চিকিৎসকদের সুরক্ষা, হাসপাতালে গিয়ে করোনা চিকিৎসা পেতে নানা বিড়ম্বনা। আর এসব বিষয়ে ওয়াইটিভিকে জানালেন রাজধানীর কোভিড হাসপাতাল কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও আইসিইউ বিশেষজ্ঞ ডাক্তার আহাদ হোসেন। আর এসব বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। একজন করোনা রোগী হাসপাতালে ভর্তির পর কিভাবে তার সকল চিকিৎসার প্রক্রিয়া সম্পন্ন করা হয়, কি ওষুধ সেবন করানো হয়, কি খাবার খাওয়ানো হয় একজন করোনা রোগীকে, এবং কিভাবে চিকিৎসকরা সতর্কতা অবলম্বন করে, এসব বিষয়ে কিন্তু নানা প্রশ্ন মানুষের মাঝে। আর এই প্রশ্নের উত্তর জানতে আমরা কথা বলবো কোভিড-19 এর একটি হাসপাতাল কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন চিকিৎসক আইসিইউ বিশেষজ্ঞ ডাক্তার আহাদ হোসেনের সাথে। শুনতে পাচ্ছেন ডাক্তার আহাদ? আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকে আমাদের। ডাক্তার আহাদ, আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে একজন করোনা রোগী প্রথম যখন আপনাদের ওখানে ভর্তি নেয়, তারপরে তার পুরো চিকিৎসা প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করা হয়? কোভিড পজিটিভ যদি রোগী এখানে আসে, আমাদের প্রথমেই হচ্ছে ওয়ার্ডে ভর্তি নিবে। ওয়ার্ডে এখানে চিকিৎসা দেওয়া হবে। মেশিন লাগায় দেখে তার স্যাচুরেশন 80, 85, 87 এর বেশি না। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, যখন ভালো পেশেন্ট আমার সাথে কথা বলছে, তার এক্সরে করে দেখা যায় পুরো লাংসে তাদের ফাইব্রোসিস, মানে আপনার ইডিমেটাস লাং হয়ে বসে আছে। এটা বাইরে থেকে দেখে বোঝার কায়দা নেই। তো এই বিষয়টাই সবচেয়ে আতঙ্কের বিষয়। তার লাংসের যে ক্যাপাসিটি, অক্সিজেন আদান প্রদানের যে ক্ষমতা, সেটা তার কমে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়টা দেখি আমরা মূলত আসলে করে ফেলি যে পেশেন্টটা কতটুকু খারাপ যাচ্ছে। আপনি তো আইসিইউ বিশেষজ্ঞ, তো আইসিইউ ভেতরের রোগীদের এবং ওয়ার্ডে যে রোগীরা আছে, এদের মধ্যে লক্ষণ, উপসর্গ এবং তাদের যে যন্ত্রণা, ব্যথা বা বিভিন্ন সমস্যা, এই দুইটার মধ্যে পার্থক্যটা কিরকম? এই পেশেন্টগুলোর মধ্যে দুইটা শ্রেণী আছে, যেগুলো হচ্ছে ওয়ার্ডে কিছু পেশেন্ট ভর্তি হয় এবং পরবর্তীতে আমাদের আইসিইউ সাপোর্ট যেটা লাগে, সেটা সে ধরনের জন্য আমাদের একটা ব্যবস্থা আছে। এখানে 10 বেডের আইসিইউ চালু আছে। হয়তো বা একটু আগে পরে এরকম কিছু ব্যাপার থেকে থাকে। গুরুত্বের আলোকে সবাইকেই চিকিৎসা দেওয়া হয়। আমরা প্রায় শুনি যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে অনেকেই ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কেউ চিকিৎসা পায় না এবং অনেকে ফিরেও আসছে। এই অভিযোগটা আসলে কতটা ভিত্তিসম্পন্ন? একজন কোভিড পেশেন্ট যখন আসে, তখন তাকে সাথে সাথে অ্যাটেন্ড করা কঠিন হয়ে যায়। কারণ হচ্ছে সেখানে কিছু প্রোটোকল আছে। যেই ডাক্তার অ্যাটেন্ড করবে তিনি প্রিপারেশন নিতে হবে তার। এট এ টাইম দেখা গেল 3টে রোগী আসছে, তখন যেই রোগীটাকে একজন অ্যাটেন্ড করতেছে, এট এ টাইম আরেকজন রোগীকে অ্যাটেন্ড করাটা একটু সময় সাপেক্ষ হয়ে যায়। তো এইসব কারণে আমাদের সাধারণ মানুষের ভিতরে একটা উৎকণ্ঠা যে আমি গেলেই চিকিৎসা পাচ্ছি না। এই করোনা রোগীদের মধ্যে আপনারা যারা চিকিৎসক আছেন এবং যারা অন্যান্য স্বাস্থ্যকর্মী আছে, তাদের সুরক্ষার বিষয়টি কিভাবে নিশ্চিত করছেন? একজন কোভিড পেশেন্ট যখন আসে, যেই ডাক্তার অ্যাটেন্ড করবে তিনি প্রিপারেশন নিতে হবে, তার পিপিই পড়তে হবে। যে সিস্টার অ্যাটেন্ড করবে, তারপরে হচ্ছে যে ওয়ার্ড বয় অ্যাটেন্ড করবে, তাদের সকলকেই, এবং যে
ট্রলিটা হ্যান্ডেল করবে তাকেও পিপিই পড়তে হবে। সুতরাং এই প্রত্যেকটা জিনিস মেনটেন করেই এই হসপিটাল পরিচালিত হয়। অসংখ্য ধন্যবাদ ডক্টর আহাদ মাই টিভির সাথে যুক্ত হওয়ার জন্য। করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি করা হলেও দেশে প্রায় সব এলাকায় উপেক্ষিত সামাজিক দূরত্ব। হাটবাজার কিংবা রাস্তাঘাট সবখানে মানুষ আর যানবাহনের অধিক্য লক্ষ্য করা যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার সতর্কতামূলক নানা কার্যক্রম চালিয়ে গেলেও ঘরে থাকছে না মানুষ। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ। বিভাগীয় শহর সিলেটের এই বাজারের দৃশ্যই বলছে মানা হচ্ছে না প্রাণঘাতী করোনা ভাইরাসের ন্যূনতম সতর্কতা। লকডাউন কিংবা সামাজিক দূরত্ব কোনোটিরই যেন বালাই নেই অধিকাংশ সড়ক আর হাটবাজারে। আমরা খেটে খাওয়া মানুষ, খাইতে হবে, বাঁচতে হবে, নিজে বাঁচিয়ে থাকাটাও তো ফরজ। ওই যে রাস্তাঘাটে অনেক তো ঘোরাঘুরি করতেছে। অনেকেই আবার ছেড়ে দিয়েছেন মাস্ক পরাও। দোকানে মাস্ক তুই এখানে এসেছে কাস্টমারের করতে তারপর আমরা তাই এখানে রাখছি। এদিকে ঢাকার পরেই সবচেয়ে বেশি করোনা আক্রান্ত জেলা নারায়ণগঞ্জের অবস্থাও ঠিক একই রকম। কারণে অকারণে রাস্তায় বের হচ্ছে মানুষ, যানবাহনের সংখ্যাও বাড়ছে ক্রমেই। যদিও পুলিশ বলছে সতর্কতামূলক কার্যক্রম চালালেও নানা অজুহাতে বের হচ্ছে মানুষ। অনেকেই অনেকভাবে অজুহাত দেখায় নানান কাজের জন্য, কিন্তু আমরা তাদেরকে যেটা খুব গুরুত্বপূর্ণ মনে করি, যারা সাধারণত হাসপাতালে কিংবা ব্যাংকে বা জরুরি কাজে যায় এগুলি বাদ দিয়ে অন্যদেরকে ঘুরাই দেওয়ার চেষ্টা করছি। এছাড়া দেশের অন্যান্য জেলা কিংবা উপজেলা পর্যায়েও সামাজিক দূরত্বের বিষয়টি থাকছে উপেক্ষিত। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। করোনা মোকাবেলায় সফল দেশগুলোর অন্যতম তুরস্ক শুরু থেকে সময়োপযোগী নানামুখী পদক্ষেপে মরণঘাতী ভাইরাস করোনাকে অনেকটাই ঠেকিয়ে দিয়েছে দেশটি। সর্বোচ্চ আক্রান্তের 10 দেশের তালিকায় নাম থাকার পরও মৃত্যুর হার অনেক কম। কিভাবে সম্ভব হচ্ছে এই অসাধ্য, সে কথাই তুলে ধরছেন মাহবুব সৈকত। ইউরো এশিয়ার দেশ তুরস্ক। 11 মার্চ দেশটিতে প্রথম শনাক্ত হয় কোভিড-19 বা করোনা আক্রান্ত রোগী। এরপর প্রতিনিয়তই বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। এপ্রিলের মাঝামাঝি সময়ে সংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি এবং বিশ্বের সর্বোচ্চ আক্রান্ত 10 দেশের মধ্যে নাম আসে তুরস্কের। প্রতিদিন প্রায় গড়ে 40,000-এর উপরে রোগী টেস্ট করছে করোনা সন্দেহে। সেখানে 5,000-এর উপরে একদিন শুধু 5,000-এর উপরে গেছিল। সেখান থেকে এরা পিছনের দিকে আসছে। এখন 120 থেকে 30-এর ভিতরে গত এক সপ্তাহ ধরে। তুরস্কে এ পর্যন্ত আক্রান্ত প্রায় 3,500 মানুষ মারা গেলেও শনাক্ত হওয়া প্রায় 1,30,000-এর মধ্যে সুস্থ হয়েছেন 70,000-এর কাছাকাছি। সাফল্যের যে দিকটা সেটা হচ্ছে সুস্থতার দিক। এখন পর্যন্ত তাদের 1 লক্ষ রোগীর অধিক ছাড়াই গেছে, কিন্তু এখন 50%-এর মতো তাদের বেড খালি আছে। আইসিইউ বেডের সংখ্যা 26,000। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে ভেন্টিলেটর তৈরি করছে। সার্জিক্যাল মাস্ক সহ বেশ কিছু সামগ্রী সরকারিভাবেই বন্টন করা হয় তুরস্কে। দেখেন এখানে মাস্ক বিক্রি নিষিদ্ধ, গভর্নমেন্ট ফ্রি করে দিছে। প্রত্যেক নাগরিক 5টা করে মাস্ক প্রতি সপ্তাহে পাবে, গভর্নমেন্টের ডাক বিভাগ পাঠিয়ে দিচ্ছে। সামাজিকভাবেও ব্যাপক পদক্ষেপ নেয় দেশটি। 65-এর উপরে যারা মানুষ তাদের বের হওয়ার কোনো নেই। আবার আন্ডার 20 এরা যদি বের হয় তাহলে জরিমানার আওতায় পড়ে যাবে। তার মানে এরা বের হচ্ছে না। প্রতি স্টেশনে বিশেষ সিকিউরিটি ব্যবস্থা করছে, যেটা আগে ছিল না। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে, মানে নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতীত যত মার্কেট টার্কেট আছে এগুলো সব বন্ধ। কিন্তু এরা সম্পূর্ণ লকডাউনে যায়নি। প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এদের কর্মঘণ্টা অর্ধেক নিয়ে এদেরকে বাসায় বসে কাজ করার সুযোগটা দিচ্ছে। লকডাউনের কারণে যারা বেকার বা কর্মহীন হয়েছেন তাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে দেশটি। 23 লক্ষ লোক হোটেল সহ এই যে মার্কেটে কাজ করতো এদেরকে প্রতি 1,000 লিরা করে দিচ্ছে, বাংলাদেশি টাকা সেটা 12,500 বা 13,000 টাকা এরকম। সময়োপযোগী পদক্ষেপের কারণে তুরস্কে এখন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাও কমছে বলে জানান সেদেশে অধ্যয়নরত দেশের এই গণমাধ্যম কর্মী। যখন 7ই জানুয়ারি চীনে শনাক্ত হয় 10 তারিখে একটা কমিটি গঠন করে তুরস্ক সরকার। এখন পর্যন্ত যত সিদ্ধান্ত হচ্ছে এই কমিটির সমন্বয়ে, এই কমিটি সিদ্ধান্ত দিচ্ছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।
বিশ্বে প্রথম দেশ হিসেবে ভাইরাস থেকে সেরে ওঠা নাগরিকদের হেলথ পাসপোর্ট দিতে যাচ্ছে ব্রিটেন। কাজে ফিরতে বা বাইরে বের হতে ব্রিটিশ শ্রমিক ও কর্মজীবীদের হেলথ পাসপোর্ট নিতে হবে। এজন্য নাগরিকদের জমা দিতে হবে ফেসিয়াল রিকগনিশন ও বায়োমেট্রিক সব তথ্যপাত্র। শুধু পাসপোর্টধারীরাই অফিস কিংবা ভ্রমণ করতে পারবেন। নতুন এই পাসপোর্টের বিস্তারিত শিউলি রোজা রিপোর্টে। হেলথ পাসপোর্ট শব্দটা নতুন হলেও হয়তো শীঘ্রই বিশ্বের সব মানুষই এই পাসপোর্টের সাথে পরিচিত হবেন। ভাইরাস থেকে সেরে ওঠা নাগরিকরা এই পাসপোর্ট পাবেন। কাজে ফিরতে বা বাইরে বের হতে শ্রমিক ও কর্মজীবীদের হেলথ পাসপোর্ট নিতে হবে। এজন্য নাগরিকদের জমা দিতে হবে ফেসিয়াল রিকগনিশন ও বায়োমেট্রিক সব তথ্য উপাত্ত। শুধু পাসপোর্টধারীরাই অফিস কিংবা ভ্রমণ করতে পারবেন। While immunity passports are not a thing yet, এরই মধ্যে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভাইরাস থেকে সেরে ওঠা নাগরিকদের হেলথ পাসপোর্ট দেওয়ার কথা বলছে ব্রিটেন। এ ব্যাপারে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার। where they can continue to cure infected patients. করোনা বা অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা নিরীক্ষার পরেই ডিজিটাল এই পাসপোর্ট দেওয়া হবে। এজন্য এটাকে ইমিউনিটি পাসপোর্টও বলা হচ্ছে। Indicate that the person has some degree of immunity to the virus. শুধু ব্রিটেনই নয়, পাসপোর্ট দেওয়ার চিন্তা ভাবনা করছে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ। এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রীও তাদের অবস্থান জানিয়েছে। A new Canada immunity task force. ব্রিটেনে এসব তথ্য উপাত্ত জমা থাকবে জাতীয় স্বাস্থ্য বিভাগের কাছে, আর যুক্তরাষ্ট্রে স্থানীয় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সব পর্যায়ে সংরক্ষিত থাকবে এই তথ্য। Another group will be missing out on, paving the way. নাগরিকদের কাজে ফিরতে বিশেষ অনুমতি দেওয়ার চেষ্টার বিষয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। We're also concerned about the use of such a certificate because it may mean that someone who has the certificate will not adhere to public health measures. Some people are শিউলি রোজা, মাই টিভি। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।